শুরু হচ্ছে প্রিয়নাথ মুখোপাধ্যায়ের দারোগা প্রিয়নাথের কাহিনী রেলে জম। এলাহাবাদ এবং কানপুর রেল স্টেশনের মাঝে একটা ছোট্ট স্টেশন, তার পাশে প্রকাণ্ড একটা জঙ্গল আছে। একদিন একজন রাখাল সেই জঙ্গলের ভেতর ঢোকে এবং হঠাৎই একটা মৃতদেহ আবিষ্কার করে। স্বভাবতই সকলকে খবর দেয় সে। চৌকিদার সেই রাখালকে সঙ্গে নিয়ে ওই জঙ্গলের ভেতরে ঢোকে এবং দেখতে পায় সত্যিই একজন মহিলার মৃতদেহ সেই জঙ্গলে পড়ে আছে এবং সেখান থেকে এমন ভয়ঙ্কর পচা দুর্গন্ধ ছড়াচ্ছে যে তার কাছে যাওয়াই দুষ্কর। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, মৃতদেহটা কয়েকদিন ধরে পড়ে থাকলেও শেয়াল কুকুরেরা তার কাছে ঘেঁষেছে বলে মনে হয় না। মহিলাটির চেহারা ও পোশাক আশাক দেখে মনে হয় সেটা কোনো বাঙালি মহিলার মৃতদেহ। পরনে একটা পাছা পেড়ে শাড়ি, শরীরে কোনো অলংকার নেই, কেবলমাত্র বাম হাতে এক কাছা লোহা রয়েছে। চৌকিদারের দেখে মনে হলো তাকে গলা টিপে হত্যা করা হয়েছে। খবর পেয়ে থানার দারোগা এসে অনুসন্ধান শুরু করলেন। মৃতদেহ দেখে তাঁরও মনে হলো সেটা কোনো বাঙালি মহিলার। নিয়মমাফিক মৃতদেহটি পরীক্ষার জন্য তিনি ডাক্তারের কাছে পাঠিয়ে দিলেন। মৃতদেহ পরীক্ষা করে ডাক্তার বললেন, মহিলাটিকে গলা টিপে হত্যা করা হয়েছে, কিন্তু মৃতদেহটা যে কার তা কিছুতেই শনাক্ত করা যাচ্ছে না। সেই অঞ্চলে একজন উপযুক্ত কর্মচারী বলে দারোগার বেশ নাম ডাক ছিল। তাই নিজের সুনাম বজায় রাখার জন্য তিনি প্রাণপণে মোকদ্দমার অনুসন্ধান করতে লাগলেন। স্টেশনের চতুর্দিকে বহু দূর পর্যন্ত কোনো বাঙালির ঘর নেই। তীর্থযাত্রার জন্য সেখান দিয়ে কোনো বাঙালি মহিলা যাতায়াত করবে এমন সম্ভাবনাও কম। স্টেশনটা বহুদূর বিস্তৃত একটা ময়দানের ওপর অবস্থিত এবং সেখানকার কর্মচারীদের মধ্যে সামান্য খালাসি থেকে স্টেশন মাস্টার সকলেই পশ্চিম দেশীয়। আর তাছাড়া জঙ্গলটা স্টেশনের কাছে হলেও এমন নয় যে গাড়ি থেকেই কোনো মৃতদেহ সেখানে নিক্ষেপ করা যাবে বা গাড়ি থেকে কোনো মহিলাকে নামিয়ে সকলের অজ্ঞাতসারে সেখানে নিয়ে যাওয়া যাবে। কাজেই দারোগার মনে হলো হয়তো কোনো দুশ্চরিত্রা অলংকার পত্রাদির সাথে গাড়িতে কোথাও যাচ্ছিল। রেলওয়ের কোনো কর্মচারী ছলনা করে তাকে এখানে নামিয়ে তার অলংকার প্রভৃতি অপহরণ করে এবং শেষে হত্যা করে, কিংবা স্টেশনের কোনো পশ্চিম দেশীয় কর্মচারী পত্রাদি লিখে বা কোনো রকমে খবর দিয়ে ওই মহিলাটিকে এখানে আনে এবং তাকে হত্যা করে যথাসর্বস্ব অপহরণ করেছে। এমনও হতে পারে যে প্রাতঃকর্ম সম্পন্ন করার জন্য কোনো হতভাগিনী হয়তো এখানে নামে এবং কাজ শেষ হওয়ার আগেই স্টেশন থেকে গাড়ি ছেড়ে দেয়। সুতরাং অন্য কোনো উপায় তাকে স্টেশনের কর্মচারীদের রাজি করাতে হয় এবং শেষে তার এই পরিণাম হয়। অথবা কোনো কারণে কোনো ব্যক্তি ওই মহিলার উপর অসন্তুষ্ট হয়ে তাকে হত্যা করার জন্যই এখানে এনে সুযোগ মতো হত্যা করে জঙ্গলের ভেতরে তার মৃতদেহ ফেলে রেখে এখান থেকে চলে যায়। দারোগা তদন্ত আরম্ভ করলেন। এই ঘটনার খবর চারিদিকে ছড়িয়ে পড়ল, এমনকি খবরের কাগজেও প্রকাশিত হল। স্টেশনের নিকটবর্তী জঙ্গলের ভিতর একটি স্ত্রী লোকের মৃতদেহ পাওয়া গিয়াছে। পরিচ্ছদ ও অবস্থান দৃষ্টি করিয়া অনুমান হয় যে উহা কোনো বাঙালি সধবা স্ত্রী লোকের মৃতদেহ। ডাক্তারের পরীক্ষায় জানা গিয়াছে গলা টিপিয়া উহাকে মারিয়া ফেলা হইয়াছে। উহা যে কাহার মৃতদেহ তাহা এ পর্যন্ত জানিতে পারা যায় নাই। পুলিশ তদন্তে নিযুক্ত হইয়াছেন। স্বাভাবিকভাবেই একটা খবরের কাগজে এমন সংবাদ প্রকাশিত হওয়ার পর অন্যান্য সংবাদপত্রেও এই খবর প্রকাশিত হল। ফলে সেই খবর ধীরে ধীরে অনেকের কাছেই ছড়িয়ে পড়ল।
সেই স্টেশনের স্টেশন মাস্টার একজন পুরনো কর্মচারী। বয়স বোধহয় তাঁর 60 বছরের কম হবে না। পশ্চিম প্রদেশেই বাসস্থান এবং জাতিতে কায়স্থ। পুলিশ কর্মচারীর সাথে তার আগে থেকেই পরিচয় ছিল। তিনি স্টেশন মাস্টারের সঙ্গে দেখা করলেন। কোনো বাঙালি মহিলা গাড়ি থেকে নেমেছে এবং যেভাবেই হোক তার পরিণাম যে এমন হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এমন অবস্থায় আপনি যদি আমাকে সাহায্য করেন তাহলে আমি এই হত্যার রহস্য অনায়াসেই বের করতে পারি। আমি আপনার সাহায্য করতে প্রস্তুত। বলুন কি করতে হবে। আপনার কর্মচারীদের মধ্যে জিজ্ঞাসা করে দেখুন এরই মধ্যে কোনো বাঙালি মহিলা স্টেশনে নেমেছিল কিনা। আপনি মনে হয় জানেন যে আজকাল সারাদিন স্টেশনে যেসব কাজ করতে হয় তা ওই স্টেশন মাস্টারই করে থাকে, কিন্তু ওই রাতের কাজগুলো অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার সম্পন্ন করে। আমি স্টেশন মাস্টার, আমার কাজ দিনের বেলায় শেষ হয়ে যায়। এই কয়েকদিন আগে আমি আমার নিজের কোনো একটা কাজের জন্য রাত্রি আন্দাজ 10টার সময় স্টেশনে এসেছিলাম। তার কিছু আগে একটা ট্রেন পশ্চিমে যায়। আমার যতদূর মনে আছে সেই সময় একজন বাঙালি মহিলাকে যেন আমি স্টেশন প্ল্যাটফর্মের উপর দেখেছিলাম। আপনি একটু অপেক্ষা করুন, আমি ওই অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারকে ডেকে জিজ্ঞাসা করে দেখছি। স্টেশনের কাছেই অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারের বাসা। খবর পাওয়া মাত্রই তিনি উপস্থিত হলেন। কিছুদিন হলো ইনি কাজে নিযুক্ত হয়েছেন। বয়সও বছর 30-এর বেশি হবে না। পশ্চিম দেশবাসী হলেও তার পোশাক পরিচ্ছদ কিছুটা বাঙালি ধরনের। 1 মাস আগে তিনি এখানে এসেছেন। এর আগে অন্য কোনো একটি স্টেশনে তিনি টিকিট মাস্টার ছিলেন। সেখান থেকে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারের পদোন্নতি পেয়ে এখানে এসেছেন। স্ত্রী সন্তান কেউ নেই, একাই নিজের বাসায় থাকেন। স্টেশন মাস্টার তাকে বললেন, দেখুন মশাই, ওই কয়েকদিন আগে রাত্রি 10টার সময় কোনো একটা কাজে আমি স্টেশনে যখন আসি সে সময় একটি বাঙালি মহিলাকে গাড়ি থেকে নেমে প্ল্যাটফর্মের এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। সে সময় আপনিও প্ল্যাটফর্মের উপরে ছিলেন। আচ্ছা, আপনি কি বলতে পারেন সেই মহিলাটি কোথা থেকে এসেছিল এবং কোন দিকে গেছিল? মানে আর তার সঙ্গে কোনো ব্যক্তি ছিল কিনা আর কি সেটা। না মশাই, আমি তো কিছুই মনে করতে পারছি না। আমি যে দেখেছি তা আমার বেশ মনে আছে, কিন্তু আশ্চর্য আপনি সে সময় প্ল্যাটফর্মের ওপরে থেকেও সেদিকে নজর করেননি। যদি বলেন তাহলে যারা রাত্রে স্টেশনে উপস্থিত ছিল তাদের একবার জিজ্ঞাসা করে বলতে পারি। যারা স্টেশনে ছিল তাদের প্রত্যেককে জিজ্ঞাসা করে আসুন, আমরা এখানেই বসে আছি। অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার প্রায় আধ ঘন্টা পরে ফিরে এলেন। হ্যাঁ, আপনারা যা বলছেন তা ঠিক। একজন বাঙালি মহিলা এখানে নেমেছিলেন বটে, তার সাথে একজন পুরুষ মানুষও ছিলেন, কিন্তু তারা কোথা থেকে এসেছিলেন এবং কোথায় গেছেন তা কেউ বলতে পারল না। আপনি কিভাবে জানলেন? ওই তো টিকিট বাবুকে জিজ্ঞাসা করেছিলাম, তিনিই বললেন। নিম্ন শ্রেণীর কর্মচারীদের জিজ্ঞাসা করেছেন? 2-1জনকে জিজ্ঞাসা করেছি, তারাও একই কথা বলল। এখন আমারও সব কথা মনে পড়েছে। সেই মহিলাটি প্ল্যাটফর্মের উপর একাই দাঁড়িয়েছিলেন। আমি তার কাছে যাই এবং দাঁড়িয়ে থাকার কারণ জিজ্ঞাসা করেছিলাম। মহিলাটি অবশ্য কোনো উত্তর দেননি। সেই সময় একজন বাঙালি পুরুষ এসে আমাকে বলেছিলেন তারা কোথাও একটা যেন যাবেন, কিন্তু কোথায় যাবেন বলেছিলেন তা এখন আর আমার মনে নেই। স্টেশনের কাছের জঙ্গলের ভেতর একজন বাঙালি মহিলার মৃতদেহ পাওয়া গেছে। হ্যাঁ, সেই মহিলাকে হত্যা করে কেউ জঙ্গলের ভিতর ফেলে দিয়ে গেছে। পুলিশ তারই অনুসন্ধান করছেন। আমাদের দ্বারা যতটা সাহায্য করা সম্ভব আমাদের করা তা কর্তব্য। এই কথা তো আমায় কেউ বলেননি। এত গোলমাল, এত অনুসন্ধান হচ্ছে, তাও আপনি কিছুই জানেন না? না দারোগা মশাই, আমি কিছুই জানতে পারিনি। এখন তো জানতে পারলেন। এবার আপনাকে 2-1টা কথা জিজ্ঞেস করতে পারি? অবশ্যই। যে মহিলাটির কথা আপনি বললেন তিনি যে বাঙালি তা কিভাবে জানলেন? 2টো কারণে জানতে পেরেছি। অত পরিচ্ছন্ন উজ্জ্বল বস্ত্র এদেশের মহিলাদের পরতে দেখিনি, আর দ্বিতীয়ত পুরুষটির পোশাকও বাঙালি এবং তিনি বাংলা ভাষাতেই আমার সাথে কথা বলেছিলেন। আচ্ছা, আপনার সাথে সেই বাঙালি ভদ্রলোকের কি কথা হয়েছিল তা কি আপনার মনে আছে? ঠিকঠাক মনে নেই। আমি জিজ্ঞাসা করেছিলাম তারা কোথা থেকে আসছেন এবং কোথায় যাবেন। উত্তরে তিনি কি বলেছিলেন তা আমার আর মনে নেই। তিনি বাংলা ভাষায় বলেছিলেন বলে আমি সম্পূর্ণ বুঝতেও পারিনি।
তার পোশাক পরিচ্ছদ কেমন ছিল? উজ্জ্বল পরিষ্কার একখানা পোশাক। সেই কাপড়খানা দেখলে চিনতে পারবেন? বোধহয় পারবো না, খুব একটা ভালো করে দেখিনি। মহিলাটির শরীরে গয়নাগাটি ছিল? হ্যাঁ, যতদূর মনে হচ্ছে গয়নাগাটি ছিল। সোনার না রূপোর? সোনার বলেই তো মনে হচ্ছে। কি কি গয়না দেখেছিলেন? বাঙালিরা যেসব গয়না ব্যবহার করে আমি তার নাম জানি না, তবে তার গলায় হাতে সোনার গয়না দেখেছি। এরপর আরো অন্যান্য কর্মচারীদেরও জিজ্ঞাসাবাদ করা হলো। বুকিং ক্লার্কটি অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারের কথারই পুনরাবৃত্তি করলেন। নিম্নপদস্থ কর্মচারীরাও একই এজাহার দিল। সকলেই বলল যে তারা কিছুই জানে না। পুলিশ কর্মচারীর ধারণা হলো একজন বাঙালি মহিলা একজন পুরুষের সাথে ওই স্টেশনে নামে এবং সেই জনৈক পুরুষ অলংকারের লোভে তাকে হত্যা করে এবং তারপর সেই জঙ্গলের ভেতরে তার মৃতদেহ ফেলে রেখে তার সমস্ত অলংকার চুরি করে পালায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই বাঙালি জনৈকটি কে, আর এই মৃত মহিলাটিই বা কে? অনুসন্ধানকারী পুলিশ কর্মচারী তা জানার জন্য নানা রকম চেষ্টা করতে লাগলেন। যেসব সংবাদপত্রে ওই ঘটনা প্রকাশিত হয়েছিল তাদের মধ্যে একটি সংবাদপত্র একদিন বামন দাস বসুর হাতে এলো। বামন দাস সংবাদটা পড়লেন বটে, কিন্তু বিশেষ নজর করলেন না। নজর করার মতো কোনো কারণও ছিল না। বামন দাস বাঙালি, আগ্রার কাছে বসবাস করেন। তার বাবা চাকরির জন্য বহু কাল আগ্রাতেই রয়েছেন। সেখানেই বামন দাসের জন্ম। পৈতৃক যেসব বিষয় সম্পত্তি এদেশে ছিল, জ্ঞাতিরা তা বেদখল করে নেয়। সুতরাং তার জীবন আগ্রাতেই কাটে। আগ্রাতেই লেখাপড়া শেষ করে চাকরি জীবন শুরু করেন। তবে কিছুকাল পর তার মনিব কলকাতায় আরেকটি নতুন অফিস খোলেন এবং বামন দাসকে নতুন অফিসে যোগ করেন। সুতরাং বামন দাসকে তখন কলকাতায় আসতে হয়। ওদিকে আগ্রায় বামন দাসের বাবা যে বাড়ি করেছিলেন, সেই বাড়িতেই বামন দাস সপরিবারে বাস করতেন। পরিবার বলতে তার বৃদ্ধা মা, একটি বোন, স্ত্রী এবং বাবার সময়ের বিশ্বাসী একজন সরকার। যখন বামন দাস কলকাতায় আসেন, তাঁর স্ত্রী বিধুমুখীও তাঁর সঙ্গেই ছিলেন। তাঁরা কলকাতায় একটি বাড়ি ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। 6 মাস কেটে যাওয়ার পর দুর্গাপুজোর সময় বামন দাসের মা অসুস্থ হয়ে পড়েন এবং পুত্রবধূকে নিয়ে যাওয়ার জন্য বিশ্বাসী সরকার রামদাসকে পাঠান কলকাতায়। আগ্রায় যাওয়ার জন্য বামন দাস মালিকের কাছে কয়েকদিনের ছুটি চাইলেও তা মঞ্জুর হয় না। সুতরাং নিরুপায় হয়ে রামদাসের সাথেই বিধুমুখীকে আগ্রায় পাঠিয়ে দেন তিনি। রামদাস নামেই বামন দাসের সরকার, আসলে কাজে কর্মে সেই বাড়ির কর্তা। বামন দাস ও বিধুমুখী তাকে বাবার মতোই শ্রদ্ধা করেন। রামদাস বিধুমুখীকে নিয়ে কলকাতা থেকে রওনা হলেন। বামন দাস হাওড়া স্টেশনে তাদের গাড়িতে উঠিয়ে দিলেন। তারপর কয়েকদিন কেটে গেছে। আগ্রা থেকে তাদের পৌঁছনোর সংবাদ যে কদিনে কলকাতায় আসার সম্ভাবনা ছিল তা পেরিয়ে গেল, কিন্তু রামদাস বা বিধুমুখীর কোনো সংবাদ বামন দাস পেল না। মনে মনে সে অস্থির হয়ে উঠল। শেষে নানা রকম চিন্তাভাবনা করে আগ্রার ঠিকানায় বামন দাস একখানা টেলিগ্রাম করলেন রামদাসকে, কিন্তু তারও কোনো রকম উত্তর না পেয়ে শেষে বামন দাস আগ্রাবাসী এক বন্ধুর কাছে আর একটা টেলিগ্রাম করলেন। সময় মতো বন্ধুর কাছ থেকে উত্তর এলো, রামদাস বা বিধুমুখী কেউই আগ্রায় উপস্থিত হয়নি। সংবাদ না পেয়ে মা অত্যন্ত অধীর হয়ে পড়েছেন। এদিকে জঙ্গলের মধ্যে কোনো এক স্টেশনের কাছে একজন বাঙালি স্ত্রীলোকের মৃতদেহ পাওয়ার খবর বামন দাস ইতিমধ্যেই খবরের কাগজে পড়েছেন। কাজী তখন সবার প্রথমে তার সেই কথাই মনে পড়ল। তিনি ভাবলেন, তবে কি ওটা বিধুমুখীর মৃতদেহ? শেষে যেখানে সেই মৃতদেহ পাওয়া গিয়েছিল, বামন দাস সেখানে নিজেই গিয়ে সন্দেহ মেটানোর সিদ্ধান্ত নিলেন। এবার তার মালিক সমস্ত অবস্থা বুঝে তাকে 10 দিনের ছুটি দিলেন। বামন দাস সেই দিনই মেল ট্রেনে পশ্চিমে যাত্রা করলেন।
যে স্টেশনের কাছে বাঙালি মহিলার মৃতদেহ পাওয়া গিয়েছিল সেখানে গিয়ে উপস্থিত হলেন। অনুসন্ধানকারী পুলিশ কর্মচারী সেই সময় সেখানেই অনুসন্ধান করছিলেন। তার সাথে বামন দাসের সাক্ষাৎ হয়ে গেল। তার কাছ থেকে মৃতা মহিলার বিষয়ে যতদূর জানতে পারলেন তাতে তার অনুমান হল যে সেই মৃতদেহ তাঁর স্ত্রী বিধুমুখীর হওয়ার সম্ভাবনাই প্রবল। সেই মৃতদেহের সাথে কেবলমাত্র একখানা শাড়ি ও একগাছি লোহা পাওয়া গেছে। অনুসন্ধানকারী পুলিশ কর্মচারী সেই জিনিসপত্র এনে থানায় রেখেছিলেন। সেগুলো বামন দাসকে দেখানো হলো। হ্যাঁ, এইরকম একগাছা লোহা সবসময় ওর হাতে থাকতো, আর এরকম একটা শাড়িও তো তার ছিল। বামন দাস দেখলেন শাড়ির এক প্রান্তে রজকের দেওয়া কালো চিহ্নও রয়েছে। অনুসন্ধানকারী পুলিশ কর্মচারীর স্থির ধারণা হল যে সেই মৃতদেহ বামন দাসের স্ত্রী বিধুমুখী ছাড়া আর কারও হতে পারে না। কাজেই তার একটা ঝামেলা মিটল, মৃতদেহ শনাক্ত হল। বামন দাস কাঁদতে কাঁদতে সেখানেই বসে পড়লেন। ওই মৃতদেহ যে আপনার স্ত্রীরই, সে বিষয়ে আপনার মনে আর কোনো সন্দেহ নেই তো? হ্যাঁ, এমন অবস্থায় আর কিভাবেই বা সন্দেহ করি। আপনার স্ত্রীর নাম কি? বিধুমুখী। তা বিধুমুখী এখানে কিভাবে উপস্থিত হলেন? এখানে কিভাবে উপস্থিত হলো তা আমি কি করে বলবো? আমি তো জানি সে আগ্রা গেছে। কোথা থেকে আগ্রা আসছিলেন? কলকাতা থেকে। একাই আসছিলেন? না, রামদাস নামে একজন আমাদের বিশ্বস্ত পারিবারিক সরকার তার সঙ্গে ছিলেন। রামদাসের বয়স কত? বৃদ্ধ, বয়স 60-এর কম হবে না। থাকতো কোথায়? আমাদের বাড়িতেই তিনি আজীবন কাটিয়েছেন। আপনার স্ত্রীকে একজন সরকারের সাথে পাঠিয়েছিলেন কেন? আমার মা আগ্রাতেই আছেন, তিনি অসুস্থ। অফিসের কাজের জন্য ছুটি পেলাম না, কাজেই রামদাসের সাথেই পাঠাতে হলো। আচ্ছা, আপনার স্ত্রীর সাথে অন্য কোনো জিনিসপত্র ছিল? নগদ টাকা, গয়নাগাটি আর পোশাক আশাক ছিল। কি কি গয়নাগাটি ছিল? কত টাকা? পোশাক আশাকের বিবরণ দিতে পারবেন? আমার হয়তো এখন ভুল হতে পারে, তবু যতটা পারছি আপনাকে বলছি। বামন দাস যতদূর মনে করতে পারলেন বলতে লাগলেন। পুলিশ কর্মচারী এক এক করে সেগুলো লিখে নিলেন। একটা তালিকা তৈরি করার পর দেখা গেল তার মূল্য আনুমানিক 300 টাকার কম নয়। অনুসন্ধানকারী কর্মচারী পুনরায় অনুসন্ধান আরম্ভ করলেন। অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার, বুকিং ক্লার্ক এবং অন্যান্য নিম্নপদস্থ কর্মচারীর সুর এখন বদলে গেছে। তারা সকলেই এখন এক বাক্যে বলতে লাগলো যে সেই রাত্রিতে তারা সকলেই স্টেশনে উপস্থিত ছিল এবং সকলেই দেখেছে একজন প্রবীণ বাঙালি পুরুষ কতকগুলো জিনিসপত্র নিয়ে মহিলাটির সঙ্গে নামেন এবং টিকিট দিয়ে উভয়েই স্টেশন থেকে বেরিয়ে যান। কোনো কুলি তারা নেননি। পুলিশ কর্মচারীটির মনে হলো, এই হত্যার উদ্দেশ্য কি? চুরি করা? বিধুমুখীর সাথে যেসব দামি জিনিসপত্র ছিল তার কিছুই তো পাওয়া যাচ্ছে না। এ থেকেই অনুমান করা যায় চুরি ছাড়ার কি উদ্দেশ্য থাকতে পারে। তাছাড়া এমন কাজ কার দ্বারা সম্ভব? এনারা স্টেশনের বাইরে যদি কোনো কুলিকে নিয়ে গিয়ে থাকেন তাহলে সে হয়তো হত্যা করতে পারে, কিন্তু তাহলে রামদাস সরকার কোথায়? সে যেখানেই থাক এতদিনে নিশ্চয়ই সে ফিরে আসতো, না হলে চিঠি লিখে খবর দিত। যদি রামদাসও মারা গিয়ে থাকে, একজনের মৃতদেহ পাওয়া গেছে, অন্যজনের মৃতদেহ পাওয়া গেল না কেন? অন্যদিকে রামদাস মনিবের বিশ্বাসী ছিল বলে জানা যাচ্ছে, কিন্তু বর্তমানে যে অবিশ্বাসী হবে না তাই বা কেমন করে বলতে পারা যায়? অর্থলোভে মানুষের মন কখন যে কেমন পরিবর্তিত হয় তা ঠাকুর দেবতাও বুঝে উঠতে পারেন না। কলকাতা থেকে যখন তারা আগ্রায় যাচ্ছিল তখন এই ক্ষুদ্র স্টেশনে নামলো কেন? আর নেমে থাকলো বিধুমুখীর সাথে জিনিসপত্র নিয়ে স্টেশনের বাইরে গেল কেন? সবকিছু ভেবেচিন্তে এখন একটা কথাই মনে হচ্ছে, রামদাসী বিধুমুখীকে হত্যা করে সব জিনিসপত্র হাতিয়েছে।
অর্থলোভে রামদাস সরকার যে বিধুমুখীকে হত্যা করতে পারেন তা বামন দাস কোনো প্রকারেই তার মনকে বোঝাতে পারলেন না। অথচ পুলিশ কর্মচারী যেসব যুক্তি এবং প্রমাণের উপর ভিত্তি করে রামদাসের উপর সন্দেহ করছেন, সেই সব যুক্তি ও প্রমাণের বিরুদ্ধে কোনো কথা বলতেও তিনি সমর্থ হলেন না। পুলিশ কর্মচারীটি তার অনুসন্ধান শেষ করে বিধুমুখীকে হত্যা করার অপরাধে রামদাস সরকারের ওপর মোকদ্দমা জারি করলেন। তার লিখিত রিপোর্ট দেখে ওপর মহলের কর্মচারীও তার সঙ্গে একমত হলেন। অতএব রামদাসের বিপক্ষে ওয়ারেন্ট বের হল। পুলিশ কর্মচারীটি নানা জায়গায় তার অনুসন্ধান করে বেড়ালেন, কিন্তু কোথাও তার কোনো রকমের খবর পাওয়া গেল না। বামন দাস কিছুদিন অনুসন্ধানকারীকে সাহায্য করলেন বটে, কিন্তু শেষে অনুমতি নিয়ে তিনি আগ্রায় চলে গেলেন। বৃদ্ধা মা সবকিছু শুনে গভীর শোকাহত হলেন। পুত্রবধূর হত্যা হয়েছে, গয়নাগাটি চুরি গেছে এবং বিশ্বস্ত কর্মচারী রামদাস এই সব করেছে। এই চিন্তা ভাবনা উত্তরোত্তর তার শোক ক্রমশ বাড়িয়ে দিল। বামন দাস যতটা পারলেন বৃদ্ধা মাকে শান্ত করার চেষ্টা করলেন এবং কয়েকদিন আগ্রায় থাকার পর কলকাতায় মাকে নিয়ে চলে গেলেন। এরপর 2-3 মাস কেটে গেছে। বামন দাস বয়স্ক মায়ের সেবা যত্ন করে দিন কাটাতে লাগলেন। অনুসন্ধানকারী পুলিশ কর্মচারীটি কিছুদিন রামদাসের অনুসন্ধান করলেন বটে, কিন্তু তাকে খুঁজে না পেয়ে অন্য কাজে যুক্ত হয়ে পড়লেন। ওদিকে রামদাসের নামে ওয়ারেন্ট কিন্তু রয়ে গেল। একদিন হঠাৎ রামদাস বামন দাসের কলকাতার বাসায় এসে উপস্থিত। রামদাসকে দেখেই বামন দাস চমকে উঠলেন। বিধুমুখীকে হত্যা করে তুমি কোন সাহসে আমার কাছে এসেছো? কি বলছেন ছোট কর্তা? আমি বিধুমুখীকে হত্যা করিনি। বামন দাস রামদাসের কোনো কথাই বিশ্বাস করলেন না। রামদাসের নামে ওয়ারেন্ট তো ছিলই, তাই তাকে সোজা পুলিশের হাতে তুলে দিলেন। বিধুমুখীকে আমি হত্যা করিনি, তার অলংকার আর জিনিসপত্র আমি কিছুই চুরি করিনি। তুমি বামন দাসের আগ্রার বাড়িতে থাকতে? আগে হ্যাঁ। বামন দাসের মা তোমাকে কি কলকাতায় পাঠিয়েছিলেন? আগে বিধুমুখী মাকে কলকাতা থেকে নিয়ে যাওয়ার জন্য তিনিই পাঠিয়েছিলেন। তুমি কলকাতায় এসেছিলে? হ্যাঁ, এসেছিলাম। বামন দাস বিধুমুখীকে তোমার সাথে আগ্রায় পাঠিয়েছিলেন? আগে পাঠিয়েছিলেন। তুমি আগ্রায় পৌঁছতে পেরেছিলে? না হুজুর, আগ্রায় আমি পৌঁছতে পারিনি। বিধুমুখীকে কোথায় নিয়ে গিয়েছিলে? কোথাও নিয়ে যাইনি হুজুর, আপনি বিশ্বাস করুন। হাওড়া স্টেশন থেকে রওনা হয়েছিলাম, কিন্তু আগ্রায় গিয়ে পৌঁছতে পারিনি আমি। কেন? কোথায় গিয়েছিলে? শুধু মহিলাদের জন্য যে কামরাটি ছিল, আমি সেখানে বিধুমুখীকে উঠিয়ে দিই। গয়নার বাক্স এবং অন্যান্য জিনিসপত্র তার সাথে সেই কামরাতেই দেওয়া হয়। অন্য একটা কামরায় আমি উঠি। গাড়িতে অন্য 2জন আরোহীও উপস্থিত ছিল, কিন্তু বর্ধমান স্টেশনে তারা নেমে যাওয়ায় আমি একা হয়ে পড়লাম। তারপর এতটা পথ কি করব এই ভেবে বেঞ্চের ওপর শুয়ে ঘুমিয়ে পড়লাম। গাড়ি চলছে, থামছে, স্টেশনের ঘন্টার শব্দ, কামরার দরজা খোলা বন্ধ হওয়ার শব্দ সবই কানে আসছিল। ওই আধা জাগা আধা ঘুমে শুয়েছিলাম আর কি। তারপর ক্রমে রাত হলো। পরে একটা স্টেশনে আমার মনে হলো কে যেন আমাকে ডাকছে। দেখলাম 2জন পুলিশ কর্মচারী। আমি উঠে বসলাম। তাদের একজন জিজ্ঞেস করলো, তোমার সঙ্গে কি কি জিনিস আছে? আগে আমার সাথে তো কোনো জিনিস নেই, সবকিছুই ওই মহিলা কামরার ভেতর আছে। কর্মচারী 2জন আমার বেঞ্চের নিচ থেকে একটা ব্যাগ বের করলো। এই ব্যাগটা কার? আগে আমি জানি না। ওরা সেই ব্যাগের সাথে আমাকেও গাড়ি থেকে টেনে নামিয়ে আনলো হুজুর, আর গাড়িও সঙ্গে সঙ্গে ছেড়ে দিল। আমি সেই 2জন কর্মচারীকে বারবার বললাম যে গাড়ির মধ্যে একজন মহিলা আছে, আমি তাকে নিয়ে আগ্রা যাচ্ছি, আমাকে ছেড়ে দিন, না হলে মহিলাটি বিপদে পড়বে, অন্তত একটা তার সংবাদ হলেও পাঠাতে দিন। কিন্তু আমার কোনো কথা কেউ কানে তুলল না হুজুর। একটা ঘরের ভেতর আবদ্ধ অবস্থায় আমি বসে রইলাম আর বিধুমুখীর জন্য দুশ্চিন্তা করতে লাগলাম।
কি করব কিছু ঠিক করে উঠতে পারলাম না। ভগবানের নাম করতে করতে সেইখানেই পড়ে রইলাম। পরদিন রবিবার ছিল, সুতরাং সেদিনও আমাকে সেইখানেই পড়ে থাকতে হলো। সোমবার আমাকে বিচারকের কাছে পাঠানো হলো। সেই সময় জানতে পারলাম কোনো এক চোর অন্য গাড়ি থেকে চুরি করে একটা ব্যাগ সেই গাড়িতে রেখে দিয়েছিল। কিন্তু সেখানে আমি ছাড়া যেহেতু অন্য কোনো ব্যক্তি ছিল না, সুতরাং ওই ব্যাগ আমি চুরি করে এনেছি এমন বিশ্বাস করে বিচারক আমাকে 3 মাসের জন্য কারাগারে পাঠিয়ে দিলেন। তাঁকেও আমি আমার দুশ্চিন্তার কথা বললাম, কিন্তু তিনিও আমার কথার কোনো গুরুত্ব দিলেন না। 3 মাস আমাকে জেলের মধ্যেই কাটাতে হলো হুজুর। এই 3 মাস পর আমি ছাড়া পাই। তারপর ছোট কর্তার বাসায় এসে বিধুমুখী মায়ের কথা জিজ্ঞেস করে জানতে পারি আমি নাকি তাকে হত্যা করেছি। ইচ্ছে হলে আপনিও আমার কথা অবিশ্বাস করতেই পারেন হুজুর। বিধুমুখীকে আমি মেয়ের মতো ভালোবাসতাম। যখন তারই এমন পরিণতি হয়েছে, তখন তাকে হত্যা করার অপরাধে আমি সমস্ত রকম শাস্তি গ্রহণ করতে প্রস্তুত। আপনার যা মনে হয় করুন, আমি আর কি বলবো। পুলিশ কর্মচারীটি বেশ বিস্মিত হলেন। রামদাসের কথার সত্য মিথ্যা যাচাই করার জন্য তিনি আবার অনুসন্ধান আরম্ভ করলেন এবং জানতে পারলেন রামদাসের বলা প্রত্যেকটা কথাই সত্য। সত্যিই তিনি জেলেই ছিলেন। অতএব বিধুমুখীর হত্যা সম্বন্ধে এখন পুনরায় নতুন করে তদন্ত আরম্ভ হল। অনুসন্ধানের নতুন পরিণতি দেখে স্টেশনের নিম্ন পদস্থ কর্মচারীদের অনেকেই ভয় পেয়ে গেল। একজন কর্মচারী স্টেশন মাস্টারের কাছে যা কিছু জানত সব প্রকাশ করে দিল। ফলত যারা যারা এই ভয়ানক ঘটনার সঙ্গে যুক্ত ছিল তাদের সকলের নামই প্রকাশ হল। এই হত্যাকাণ্ডের অপরাধে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার, বুকিং ক্লার্ক এবং নিম্নপদস্থ 2-3 জন কর্মচারী গ্রেপ্তার হল। কিভাবে ঘটনাটা ঘটেছিল জিজ্ঞাসাবাদ করায় আসামিদের কাছ থেকে তার একটা বিবরণ পাওয়া গেল। কোন স্টেশনে রামদাস ধরা পড়েছিল তা বিধুমুখী কিছুই জানতে পারেনি। কিছু দূর যাওয়ার পর কোনো একটা কাজের জন্য রামদাসের প্রয়োজন পড়ে। বিধুমুখী তার খোঁজ করে। গাড়িতে একজন বৃদ্ধা মহিলা ছিলেন। বিধুমুখীর কথা মতো সেই মহিলাটি স্টেশনে গাড়ি থেকে নেমে তন্ন তন্ন করে রামদাসের সন্ধান করেন, কিন্তু খোঁজ পান না। অগত্যা বিধুমুখী একা কেমন করে যাবে এবং কোথায় নামবে ঠিক করতে না পেরে ভীষণ চিন্তিত হয়ে পড়ে। চিন্তাগ্রস্তভাবে গাড়ির ভেতর সে চুপ করে বসেছিল। কামরায় অন্যান্য যেসব মহিলা ছিল তারাও একে একে নেমে গেল। শুধু বিধুমুখী একাই সেই গাড়িতে অবশিষ্ট রইল। কামরায় একা একা বেঞ্চের ওপর শুয়ে চিন্তা করতে করতে এক সময় সে ঘুমিয়ে পড়ল। ঘুম যখন ভাঙল তখন রাত্রি প্রায় 10টা। যে স্টেশনের কাছে তার মৃতদেহ পাওয়া গিয়েছিল সেই স্টেশনে গিয়ে গাড়ি পৌঁছবার পর প্ল্যাটফর্মের ওপর দাঁড়িয়ে থাকা অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারকে দেখে সে জিজ্ঞাসা করেছিল, মশাই, আগ্রা যাব, এখান থেকে আর কত দূর? আপনার সঙ্গে লোকজন নেই? ছিল, কিন্তু তাকে পাচ্ছি না। আপনি তো আগ্রা স্টেশন ছেড়ে চলে এসেছেন, এখানেই নেমে যান। আগ্রা যাবার গাড়ি শীঘ্রই আসবে, আপনাকে তাতে উঠিয়ে দেবক্ষণ। বিধুমুখী সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে যায়। গাড়ি চলে যাবার পর অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার এবং বুকিং ক্লার্ক তাকে বলেন, আগ্রায় যাবার গাড়ি আজ রাতে আর পাবেন না, কাল সকালে গাড়ি আসবে। আমাদের বুকিং ক্লার্ক বাবুর পরিবার এইখানেই আছেন, আপনি তাদের কাছেই রাত্রিটা কাটাতে পারেন। এই স্টেশনে একা রাত্রি কাটানো কিন্তু নিরাপদ নয়। অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারের কথায় বিধুমুখী সম্মত হয়। সে বুকিং ক্লার্কের বাসায় গিয়ে উপস্থিত হয়। সেখানে উপস্থিত হওয়ার পর বিধুমুখী বুঝতে পারে কর্মচারীরা যা বলেছে সব মিথ্যে। সেখানে কোনো মহিলা বাস করে না। 4-5 জন পাষণ্ড কর্মচারীর হাত থেকে কোনোভাবেই বিধুমুখী নিষ্কৃতি পেয়ে অন্য কোথাও পালাতে সক্ষম হয়নি। তারা গলা টিপে তাকে হত্যা করে
আর বেচারি বিধুমুখী তা প্রতিরোধ করতে না পেরে ইহজীবন ত্যাগ করে। তখন সকলেই তার যথাসর্বস্ব নিজেদের মধ্যে ভাগ করে নেয় এবং সেই মৃতদেহ ওই স্টেশন সংলগ্ন জঙ্গলে ফেলে আসে। পুলিশ কর্মচারী প্রত্যেক আসামির বাসায় বেশ ভালোভাবে খানা তল্লাশি করলেন। সকলের কাছেই কিছু না কিছু চুরি যাওয়া জিনিসপত্র পাওয়া গেল। সেই সব জিনিসপত্র বামন দাস শনাক্ত করতে সক্ষম হলেন এবং তারপর বিধুমুখীকে হত্যা ও তার অলংকার সামগ্রী চুরির অপরাধে আসামিদের বিচারকের কাছে পাঠানো হল। সমস্ত ঘটনা শুনে বিচারক সকলকেই আজীবন দ্বীপান্তরের সাজা দিলেন। এতক্ষণ আপনি শুনছিলেন প্রিয়নাথ মুখোপাধ্যায়ের দারোগা প্রিয়নাথের কাহিনী রেলে জং।